সবকিছু মিলে লেজে গোবরে অবস্থায় ইউনূস শিবির এখন আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত একটি ভয়ঙ্কর পরিস্থিতি দৃশ্যমান হওয়ার জন্য ইউনূস সাহেব যে ক্লান্ত, তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন। অন্তত 5 জন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রিলিজ করা হোক, যেটা ইউনূস সাহেব অতীতে বলেছিলেন যে আমার বেশ কয়েকজন কলিগ তারা বলছেন যে আমাদের পোষাচ্ছেন, আমরা চলে যেতে চাই। এর ভিতরে একজন তো শিক্ষা উপদেষ্টা, তিনি বিদায় নিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদের ভিতর 3 জন কমিশনারের পারিবারিক সূত্র অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশকে জানিয়েছেন যে কে এম নুরুল হুদার যে পরিণতি হয়েছিল, এই পরিণতি আমাদের জন্য হতে পারে, আমরা এখানে দায়িত্ব পালন করতে চাচ্ছি না। তারা কি অজুহাতে সরে যাবেন এই জন্য তারা পথ খুলছেন। এমনকি চিফ ইলেকশন কমিশনারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি যতই বলুন না কেন আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না, বারবারই ভয় পাচ্ছি না বলার ভিতর থেকে প্রকাশ হচ্ছে যে আসলে তিনিও ভয় পেয়ে যাচ্ছেন। দুর্নীতি দমন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তড়িঘড়ি করে শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে একের পর এক মামলা দিতে বলা হয়েছে। এমনকি মামলার প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে উল্লেখযোগ্য কোনো ম্যাটেরিয়াল না পাওয়া সত্ত্বেও মামলা করতে বলা হয়েছে। বাংলাদেশের সমস্ত জেলার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা করতে প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। এখন এফআইআর করতে গিয়ে কিছু কথা তো বলতে হবে যে এই তথ্যপত্র পাওয়া গেছে যার ফলে তাদের বিরুদ্ধে মামলা করলাম। সেই তথ্যপত্র সংগ্রহ করার জন্য সে সময়টাও তাদের দেওয়া হচ্ছে না। ফলে একাধিক কমিশনার তাদের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রকে বলছেন যে কোথায় এসে পড়লাম, আমরা তো এখান থেকে সরেও যেতে পারছি না, অথচ মামলা নিতে প্রেসার করা হচ্ছে। এই রকম পরিস্থিতির ভিতরে প্রচন্ডভাবে ইউনূস শিবিরে প্রচন্ডভাবে হতাশা নেমে আসছে এবং একে অপরকে অভিযুক্ত করছেন যে অভিযোগের কারণে ইউনূস সম্মিলিতভাবে কোনো সাফল্য তো নেই, ব্যর্থতা নিয়ে কিভাবে বিদায় নেবেন সে বিষয়টা নিয়েও নাকি তিনি অত্যন্ত ক্লোজ ডোরে তার পারিবারিক এবং তার গ্রামীণ ব্যাংক সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত এবং তার বিদেশি বন্ধুদের সঙ্গে নাকি আলাপ আলোচনা করছেন যে কিভাবে তিনি একটা সেফ এক্সিটে চলে যেতে পারেন। অন্যদিকে তাকে নির্বাচন যে কোনো মূল্যে করে চলে যেতে হবে, এভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আবার জামাত ইসলামী এবং এনসিপি সহ এই ঘরানার যারা, তারা বলছেন যে কোনোভাবেই আপনি নির্বাচন দিতে যাবেন না, কারণ আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি। ইউনূস অসতর্ক অবস্থায় বিদেশে এক সাংবাদিককে বলেই ফেলছিলেন যে আমার নিয়োগকর্তা যারা ছাত্ররা, তারা তো একটা দল করেছে, তাদের গুছিয়ে উঠতে প্রতিটি জেলায় জেলায় কাজ করতে তো আমার সময় দিতে হবে। এবং সেই সময় দিতে গিয়ে তিনি চরম বিতর্কে পড়েছেন। অর্থাৎ তাদের যে একটা প্রচন্ড জনপ্রিয়তা ছিল, এরকম একটা ধারণা ইউনূসের কাছে ছিল। এখন তিনি দেখছেন যে সাজোয়াজান আর্মির, বিজিবি, র্যাব, পুলিশ, সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগানো, হোটেলকে রিজার্ভ করে দেওয়া, এমনকি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সমস্ত বিদ্যুৎ তাদের সমাবেশে দেওয়ার কথা, স্কুলকে ছুটি দেওয়ানো, বিভিন্নভাবে তিনি এদেরকে প্রোভাইড করার যে চেষ্টা করছেন, তারপরেও কোনো সাড়া আসছে না। গোপালগঞ্জে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়া, কক্সবাজারের চকুরিয়ায় সেখানে ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়া, গাজীপুরে হাসানাত আবদুল্লাহ আহত হওয়া, চট্টগ্রামে মঞ্চে বোতল ছুঁড়ে মারার মতো ঘটনা, বিভিন্নভাবে তাদের সঙ্গে আর যে কেউ আসছেন না এবং ছাত্র যে উত্তাল ক্ষোভ, সেই ক্ষোভের মুখোমুখি হতে ওই সময় আন্দোলনের যে সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসরাত আবদুল্লাহরা সেখানেও যেতে সাহস পাচ্ছেন না। অর্থাৎ তাদের চেয়েও অনেক বেশি ছাত্ররা সুসংগঠিত হয়েছে এবং যাদের নিয়ে তারা আন্দোলন করেছিলেন তাদের অনেকেই তাদের শিবির ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তাদের সমালোচনা করছেন। যেমন উমামা ফাতেমা সহ আরো অনেকেই, চিত্র জগতের বাঁধন সহ অনেকেই তাদের ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তারা বিভিন্ন রকম ইন্টারভিউ দিচ্ছেন। ফলে সামগ্রিকভাবে ইউনূস শিবিরে প্রচন্ড হতাশা, তাদের ভিতরে ছেড়ে দিয়ে কিভাবে পরিত্রাণ পাবেন সে পথ তারা দেখছেন না। আবার নির্বিঘ্নে নির্বাচন করে উঠতে পারবেন এমন অবস্থাও না। আওয়ামী লীগের সারা দেশে যে উত্তাল একটা প্রতিরোধ শুরু হয়ে গেছে, আওয়ামী লীগ শুধু না, যারা আওয়ামী লীগ করেন না তারাও অর্থনৈতিক দুরবস্থার কারণে, দেশে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সবকিছু মিলে শিল্প সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তি একে আজাদ বলছেন 40 বছরে তিনি এমন দুরবস্থার ভিতরে পড়েন নাই। এটা তার কথাই শুধু না, ব্যবসায়ী কমিউনিটির কথা। এইরকম পরিস্থিতিতে ইউনূস শিবির এখন আতঙ্কিত, কিভাবে সেফ এক্সিট নেওয়া যাবে, না হলে আওয়ামী লীগ এবং যারা দেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের মুখোমুখি কিভাবে হবেন, তাদের জনসাপোর্ট কোথায়। আবার ইসলামিক দলগুলির ভিতরে ঐক্য তারা দেখছেন না। চরমোনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, হেফাজত, তারাও জামাতের সঙ্গে ঐক্যের চেয়ে বেশি বিরোধ সেখানে দেখা যাচ্ছে। সবকিছু মিলে
লেজে গোবরে অবস্থায় ইউনূস শিবির এখন আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত একটি ভয়ঙ্কর পরিস্থিতি দৃশ্যমান হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই মনে করেন যে এরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গেছে, নতুন করে ব্যর্থতার কিছু না, এরা সেফ এক্সিট নিয়ে বেরিয়ে যেতে পারবে এমন কোনো সম্ভাবনাও নাই। এমনভাবে গণমাধ্যমে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও তাদের অভিমত প্রকাশ করছেন প্রকাশ্যভাবে। ইউনূস শিবিরে ঝড় উঠেছে, একে অপরকে দোষারোপ করছেন, কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন, কেউ কেউ ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এমন অবস্থায় প্রচন্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনূস শিবির। এটার বহিঃপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে। সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না, প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল, এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা, তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না। তিনি বললেন সমস্ত মিডিয়াই তো নিউজটা আসছে, আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে? তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে, কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না? ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না। জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন? আপনাদের চোখ কি অন্ধ? আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে, সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম? আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম? কিভাবে ভাড়ার টাকা দিচ্ছি? আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের, সেই সম্মেলনের কোটি কোটি টাকা কোত্থেকে এলো? আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো কোত্থেকে এলো? আমরা যে হোটেল শেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা কোত্থেকে এলো? আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চড়ছেন এই গাড়িগুলো কোত্থেকে এলো? যে সকল নেতারা প্লাস্টিকের স্পঞ্জ পরতেন, যারা মেসে থাকতেন, কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন, তাদের যে এই বিশাল আয়োজন এগুলো কোত্থেকে এলো? সে প্রশ্ন কি আপনারা করেছেন? নাকি আমাদের ছোট পেয়েছেন এই জন্য আমাদেরকে ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন? এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই, আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয়, তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে, আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবিত্ত আনা হয়েছে, আমরা কিন্তু সব ফাঁস করে দেব। পত্রিকার সাংবাদিক বললেন যে এটা তো আমাদের বিষয় না। পাল্টা হুমকি দিয়ে বললেন আপনারা প্রকাশ করবেন, না হলে আপনাদের অনেক পত্রিকা হাউস কিভাবে অনৈতিক সমঝোতা করেছেন সে ঘটনাও কিন্তু আমরা প্রকাশ করে দেব। অনেক সংবাদ আপনারা প্রকাশ করেন না কেন? এমনকি হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ করেন না। জবাবে সাংবাদিক নাকি বললেন যে আমরা তো অনেক সংবাদকে হত্যা করছি আপনাদের স্বার্থে, তা আমাদের সঙ্গে এসব করে লাভ কি? জবাবে উত্তেজিত হয়ে বিভিন্ন রকম গালিগালাজ করে ফোন ছেড়ে দিলেন। ওই সাংবাদিক তার বিশ্বস্ত একাধিক জায়গায় কথা বলেছেন, আমিও তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমার কাছে সবকিছু প্রকাশ করতে চাননি, তবে ঘটনা যে সত্য এটা অস্বীকার করেননি। এইভাবে তারা এখন থলের বিড়াল বাইরে বের করে নিয়ে আসতে চাচ্ছেন। তিনি বলছেন যে আমরা গুলশানের একটি ঘটনাকে আপনারা আমাদের কেমন ভাবে ধরলেন? এরকম ঘটনা ধানমন্ডি, বনানী, গুলশান, বাড্ডা, উত্তরা, বিভিন্ন জায়গায় তো এরকম ঘটনা অহরহ ঘটছে। যারা অবৈধভাবে, তাদের ভাষায় অবৈধভাবে টাকা আয় করেছে, তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য আমরা তো হকদার, সেভাবেই তো আমরা তাদের কাছ থেকে টাকা পাই। আমাদের নতুন একটি যাত্রায় আমাদের টাকা লাগবে না? এরকম ভাবে তিনি জবাব দিলেন। এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথাও নাকি বলেছেন খুব শিগগিরই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমন ভাবে তার বহিঃপ্রকাশটা ঘটিয়েছেন যে এদের শেকড় অনেক গভীরে, অর্থাৎ এদের সঙ্গে অনেকের যোগাযোগ আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ওরাই শুধু বিচ্ছিন্ন ভাবে না, পিসমিল করে ওদের ধরা ঠিক হবে না। তিনি আরো বলেছেন যে অতীতে কোনো অভিযোগ তোলা হলে পিন ড্রপ সাইলেন্টের মতো অবস্থা হয়ে যেত। তিনি ব্যঙ্গ বিদ্রুপ করে তার স্ট্যাটাসে লিখেছেন। আবার
বৈষম্য বিরোধীদের এক নেতা সার্জিস আলম, তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনীর যে প্রশংসা করেছেন, সেনা প্রধানের যে প্রশংসা করেছেন, তাকে কেউ কেউ বলছেন যে হঠাৎ করে এমন কি হলো যে সেনা প্রধানকে তৈলমর্দন করার মতো স্ট্যাটাস দেওয়া শুরু হয়ে গেল, যদিও মাত্র কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমরা সেনা প্রধানের বিরুদ্ধে বিষাদগার করেছিলেন। তাহলে কি হঠাৎ পায়ের নিচে মাটি নাই এমন অবস্থা? এর সঙ্গে আরো যুক্ত হলো, কয়েকটি সোর্স আমাকে জানালো যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন। কেউ বলছেন যে বাণিজ্যিকভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ঠেকানো গেল না কেন? বাণিজ্য উপদেষ্টাকে অভিযুক্ত করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো ইউনূস স্যারের নিজের দেখার কথা ছিল, আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না। আবার কেউ কেউ বলছেন যে স্বৈরাচারদের বিচার এখনো কেন শেষ হলো না, আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন। আসিফ নজরুল বলছেন সব কি আমি একা? আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি। আসিফ নজরুলের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে, কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে 9 ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আটক পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে, পুলিশের উপস্থিতিতেও তাদেরকে ন্যাক্কারজনকভাবে অপমান করা, গালিগালাজ করার মতো ঘটনা। তিনি নাকি আরো ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন, সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই। এই ঘটনায় তিনি খুব মর্মাহত। তিনি এক পর্যায়ে নাকি বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম, এখন রাস্তায় তো বের হতে পারছি না, অবরুদ্ধ হয়ে থাকছি। আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না, আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে? এর চেয়ে আমার এখানে না আসাই উত্তম ছিল। এভাবে তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন। প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম, আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছো, আমার গ্রামের লোকরাও বলে গণশত্রু, আমি তো বাইরে বের হতে পারছি না। এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন। এবং ডক্টর ইউনূস নাকি তার ঘনিষ্ঠ পরিসরে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন, আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন? আমিও ক্লান্তি বোধ করছি, আমার বয়স হয়ে গেছে, আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টরকে সেটাও আমার দেখাশোনার দায়িত্ব, আমি তো সেখানেও কাজ করার সুযোগ পাচ্ছি না। ঐক্যমত কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এইসব পরিশ্রম জলে চলে যাচ্ছে, কিছুই হবে না। আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না। তাছাড়া ঐক্যমতে কেউ পৌঁছাতে পারছে না। বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, জামাত দ্বিতীয় স্টেক হোল্ডার, তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করছেন না। এমন কথাও তারা বলছেন যারা একমত পোষণ করছেন তারা তো ছোট ছোট পার্টি, তারা ইউনিয়ন উপজেলা পর্যায়ে নির্বাচন করেও দাঁড়াতে পারবে এমন অবস্থা তাদের নাই। তো তাদের মতামতের সঙ্গে কি যায় আসে? দেশের পণ্ডিত ব্যক্তি যারা, বিশেষ করে লিগাল সেক্টরে ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম সহ স্বাধীন মালিক, অন্যান্য যারা, তারাও নাকি কেউ কোনো সহযোগিতা করতেছেন না এবং তারা হুমকি দিয়ে বলতেছেন যে সংবিধান সংস্কারের যদি চেষ্টা করা হয় তারা প্রতিরোধ করবেন। ফলে ঐক্যমত কমিশনে যারা বিভিন্ন সাব কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদের ভিতরে হতাশা নেমে আসছে। আবার জুডিশিয়ারির দিক তাকিয়ে কেউ কেউ হতাশা ব্যক্ত করছেন যে কোনো কিছুই তো সেখানে হচ্ছে না। এভাবে আরেকটা ঐক্যমত কমিশনের ভিতরে ক্লোজ ডোরে আলোচনা হয়েছে যে এই সরকার কেন গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে রাখতে পারলো না। তারা বিশেষভাবে উল্লেখ করেছেন সাংবাদিক এম এ আজিজ, তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান, মাসুদ কামাল এবং মঞ্জুর ইসলাম পান্না সহ আরো বেশ কিছু সাংবাদিকের নাম বলছেন। তার ভিতরে উল্লেখযোগ্য মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দ্বয় এবং আরো অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের কথা বলছেন যে তারাও কেন পক্ষে থাকলো না। কেউ কেউ অভিযুক্ত করছেন এই সরকার আমলে বিভিন্ন দূতাবাসে যাদের প্রেস মিনিস্টার নিয়োগ করা হয়েছে সেই সব জায়গায় যাদের নিয়োগ করা হয়েছে তারা কি সার্ভিসটা দিচ্ছেন? তারাও তো কোনো আমাদের কোনো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারছেন না। তাহলে দেশের ভিতরে যারা আছেন, মোস্তফা ফিরোজ, তিনি তীব্র আওয়ামী বিরোধী, তিনিও খুব জোরালো কণ্ঠে এই সরকারের সমালোচনা করছেন এবং আজকে তিনি তার একটা ভিউজে বলছেন যে 100 জন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হলেও এই 100 জনই বলবে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের ভাবমূর্তি শেষ হয়ে গেছে, এদের পক্ষে কেউ নাই এবং এরা যা করছে তাদের পক্ষে থাকার মতো অবস্থা নেই। এভাবে তারা কথা বলছেন এবং চূড়ান্ত ব্যর্থ মনে করছেন তারা এই সরকারকে। ফলে যেহেতু এই সরকার ব্যর্থ এবং এই সরকারের যেহেতু নির্বাচন করার কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না, সেখানে এমন কথাও হয়েছে যে হয়তো একটি তড়িঘড়ি করে, যেহেতু একটি এই সরকারের উপরে নানামুখী চাপ তৈরি হয়েছে, বিশেষ করে জনগণের মধ্য থেকে, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্য থেকে একটা প্রচন্ড চাপ তৈরি হয়েছে এই সরকারের উপর তাদের ব্যর্থতার কারণে, সেই কারণে হয়তো এই সরকার এখন একটি তড়িঘড়ি করে নির্বাচনের ডেট দিতে পারে। কিন্তু
আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব মনে করে যে এই সরকারের অধীনে কোন ধরনের নির্বাচন আগামীতে সুষ্ঠু হওয়ার তো কারণই নেই, এবং সেইখানে এই নির্বাচন আসলে দেশের কোনো মঙ্গল আনবে না, নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপরেও যদি কোনো সেই এটাকে কি বলবো আপনাকে প্রমোশনের নির্বাচন যদি করতে চায়, সেটাকে ঠেকানোর ব্যাপারে তারা নীতিগতভাবে ঐক্যমতে এসছেন, এবং তারা মনে করছেন এই সরকারকে আসলে আর ক্ষমতায় থাকার তারা নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। ফলে এই সরকার বিরোধী একটি তীব্র গণ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একেবারে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ, বাংলাদেশের অন্যান্য তাদের সমমনা অন্যান্য দল সহ, এবং সেটি আগের 14 দল কেন্দ্রিক শুধু তাই না, অন্যান্য দল সহ একটি মানে বড় ধরনের গণ আন্দোলনের ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। এই স্ট্র্যাটেজিক জায়গাতে এটি হচ্ছে একটি সরকার বিরোধী আন্দোলন, অর্থাৎ এই ইউনূসের পতন আন্দোলন, ইউনূস সরকারের পতন আন্দোলনের ব্যাপারে তারা একটা জায়গায় ঐক্যমতে এসছেন। এবং এই সঙ্গে স্ট্র্যাটেজিক জায়গায় তারা আরো একটা কথা যেটা নীতিগতভাবে ঐক্যমতে এসছেন, আমরা যদি এই স্ট্র্যাটেজিক জায়গাতে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং সেখানকার ক্ষেত্রে যদি বলি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে একটি হচ্ছে গণ আন্দোলন গড়ে তোলা, সেকেন্ড হচ্ছে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ সেই সমস্ত জায়গাতে এই সরকারের যে সমস্ত মানবাধিকার ইতিমধ্যে লঙ্ঘন করেছে, এই সরকারের আমলে যে গণমাধ্যম বলতে আসলে বাংলাদেশে এখন কিছু নেই, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই, এই সরকারের আমলে যে বিচার ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, এই পুরো বিষয়গুলো আন্তর্জাতিক ভাবে তুলে ধরার জন্য সেখানে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং সেই ব্যাপারে যদ্দূর শুনেছি যে কিছু সুনির্দিষ্ট টাস্কও দেওয়া হয়েছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রতি ঘটে যাওয়া গোপালগঞ্জের ঘটনাটাকে সামনে আনা হয়েছে। গোপালগঞ্জে যে সেনাবাহিনীর গুলি সহ সেখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, 144 ধারা এবং কারফিউ চালু করে যেরকম ভাবে নিপীড়ন চালানো হয়েছে, যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটি বিশ্ববাসীর কাছে এবং পৃথিবীর অন্যান্য দেশ, প্রভাবশালী দেশ সহ নানা বলয়ের দেশ এবং সংস্থার কাছে তুলে ধরার ব্যাপারে, কার্যকর ভাবে তুলে ধরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এটি গেল আপনার স্ট্র্যাটেজিক জায়গাতে। অর্থাৎ এইটাকে যদি আমরা এইভাবে বলি যে এই সরকারের ব্যর্থতার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হচ্ছে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং 2 হচ্ছে সমান্তরাল ভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের ব্যর্থতাগুলো গড়ে তোলা। ও আরেকটি বিষয়কে দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পাশাপাশি, যে দেশে এই সরকার এসে একের পর এক জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে এবং জঙ্গিবাদী চর্চাকে যে তারা প্রশ্রয় দিচ্ছে, এবং দেশে যে আবার নতুন করে জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছে, এবং এই সঙ্গে স্পেশালি পাকিস্তানের যারা জঙ্গি আছে এবং আইএস এর যারা জঙ্গি আছে, তাদের সঙ্গে যে বাংলাদেশের জঙ্গিদের একটি যোগ সাদৃশ্যের জায়গা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও খোলামেলা কথা হয়েছে, এবং সেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য নেতা কর্মীদেরকে প্ল্যান করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্গানাইজেশনাল প্ল্যানিং। আমি তো এটা বলবো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্গানাইজেশনাল প্ল্যানিং এর ক্ষেত্রে যে জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে ইন্টারনাল লিডারশিপ, কোট আন্ড কোট। তো ইন্টারনাল লিডারশিপের ক্ষেত্রে তাহলে তখনই প্রশ্ন আসে যে এই লিডারশিপের ক্ষেত্রে কি তাহলে আওয়ামী লীগকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, আওয়ামী লীগকে পুনর্গঠন করা হচ্ছে কিনা, নেতৃত্বকে পুনর্গঠন করা, নেতৃত্বের বিশেষ করে শীর্ষ নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, ইনক্লুডিং দলের প্রধান শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকছেন কি থাকছেন না, এরকম একটি বিষয় আছে। এই জায়গাতে আপনাকে একটু এতটুকু জেনে রাখি, আমার এর চেয়ে বেশি এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, বলতে পারবো না। শুধু এতটুকু বলি যে আওয়ামী লীগের দলীয় প্রধান নিজের ডিজায়ার প্রকাশ করেছেন যে উনি দলের প্রধান হিসেবে আর থাকতে চান না, এটি ওনার ডিজায়ার হিসেবে বলেছেন, এবং বিকল্প নেতৃত্ব খোঁজার কথা বলেছেন। সেটি স্বভাবতই, এটা আপনি ধারণা করতে পারেন, যারা সেখানে উপস্থিত ছিলেন কেউ সেটা এগ্রি করেনি যে উনার এই মুহূর্তে দলীয় প্রধান থেকে সরে দাঁড়ানোর জায়গাটা, কারণ তারা যুক্তিও দিয়েছে যে তৃণমূলের আশা ভরসার স্থল হচ্ছেন উনি, সুতরাং এটা তৃণমূলে গ্রহণ করবে না, তৃণমূলের মধ্যে ব্যাপক রিপার্টিশন হবে, হতাশ হবে কর্মীরা। এবং সেই সময় উনি ওনার জায়গা থেকে বেশ কিছু যুক্তি দিয়েছেন, সেই সমস্ত যুক্তি ওনার ডিজায়ারের পক্ষে। সেই যুক্তির ক্ষেত্রে সরাসরি খণ্ডন করেন নাই, তখন তখন ওই নেতৃবৃন্দের কাছ থেকেই তার পরিবারের সদস্যদেরকেই উত্তরাধিকার হিসেবে আনবেন কিনা সেই বিষয়টা নিয়ে কথা হয়েছে।
সেখানে ধরেন যে দুইটা নামই আসছে, ওনার দুই সন্তানের নামই আসছে, সাইমাওয়াজের পুতুলের নামও আসছে, শরীফ জয়ের নামও আসছে। এখন সামনের সময় হয়তো বলবে যে আসলে সাংগঠনিক কাঠামো কিরকম হবে, সেইখানে এরা কিভাবে যুক্ত হবেন। আপাতত দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা থেকে অন্যদেরকে সামনে এগিয়ে দিবেন, নাকি তিনি সরে গিয়ে অন্যদেরকে নেতৃত্বে চালাবেন আর এদেরকে গাইড করবেন শেখ হাসিনা, এগুলো নিয়ে হয়তো পরে আলোচনা হবে। আরো এটা তো প্রথম দফা। কেন বলছি পরে আলোচনা হবে সেটা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি। দ্বিতীয়ত ধরেন যে তৃণমূলের নেতা কর্মীদের আমরা জানি তো সবাই কম বেশি যে একটা ব্যাপক ক্ষোভ আছে কেন্দ্রীয় নেতৃত্ব, মন্ত্রী, এমপি সবার উপরে। এটিও কম বেশি ওইখানকার উপস্থিত একাধিক নেতা কর্মীরা এটাও বলেছেন, ওনাকে সরাসরি জানিয়েছেন। তখন উনি যেটা বলেছেন যে উনি কম বেশি সবই জানেন, যেহেতু মাঠ পর্যায়ে উনি কথা বলেছেন। সম্ভবত গত 25শে জুলাই পর্যন্ত প্রায় 54টা বা 58টা সাংগঠনিক জেলার সঙ্গে দলীয় প্রধান সরাসরি কথা বলেছেন বলে তাদেরকে জানানো হয়েছে। ফলে তিনি আওয়ামী লীগের মাঠের অবস্থাটা খুব ভালোভাবে জানেন, ফলে নেতা কর্মীদের মনোভাবটা খুব ভালোভাবে তিনি জানেন। সেই জায়গাটাই বলা হয়েছে যে সামনে যদি নির্বাচন হয়েই যায়, নতুন কোন সরকার পতন হওয়ার পরে যদি অন্য কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে নতুন নির্বাচনী একটি পটভূমি তৈরি হয়, সেই ক্ষেত্রে এখনই এই যে নানা সময় নানা রকম কথা যে প্রচার হয়েছিল যে অনেককে ব্ল্যাকলিস্ট করা হয়েছে বা অনেকের বিরুদ্ধে আক্ষোভ আছে, তাদের কাউকেই এই মুহূর্তেই দল থেকে অপসারণ করা হবে না। কিন্তু এদের প্রত্যেকের আমলনামাই ওনার কাছে রয়েছে, আবার তৃণমূলের আকাঙ্ক্ষাটাও ওনার কাছে রয়েছে। ফলে ভবিষ্যতেই অর্থাৎ আগামী নির্বাচনের মধ্যে সাংগঠনিক দায়িত্বের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসবে না, এটা মোটামুটি উনি ক্লিয়ার করেছেন। নির্বাচন পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের জন্ম হবে সেটি হয়তো অন্যরকম একটি আওয়ামী লীগের জন্ম হবে, যেটি তরুণ, উনি যেটা বলেছেন যে আমাদের স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ করার। ফলে নেতৃত্বকে স্মার্ট হতে হবে। স্মার্ট নেতৃত্ব শুধুমাত্র উনি এটা বলেছেন যে স্মার্ট নেতৃত্ব একজন 70 বছরের বয়সী লোকও হতে পারে, স্মার্ট নেতৃত্ব একেবারে একজন কিশোরও হতে পারে। ফলে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেক্সট লিডারশিপ হবে স্মার্ট লিডারশিপ। আচ্ছা, এরপরে আসছে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারি ভাই। এটি আমি বলবো যে এটিকে আরো যাচাই বাছাই করার সুযোগ আছে। এই কথাটা যেটা আমি শুনেছি, এটি নিশ্চয়ই আপনারও আওয়ামী লীগের আপনার সঙ্গে পরিচিত, ঘনিষ্ঠ এরকম অন্তত একজন তো ওই মিটিং উপস্থিত ছিল, এটা আপনাকে আমি এতটুকু নিশ্চিত করতে পারি। তো তার কাছ থেকে হয়তো আপনি আরো জানতে পারবেন। আমার ওনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয় নাই যেহেতু, ফলে আমি বলতে পারছি না। যে বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে 71 সালে আগে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু কিন্তু গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার দল জয়ী হয়েছিল গোটা পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য। তারা কিন্তু প্রাদেশিক তারা কিন্তু সেটাও দিতে দেয়নি। না দেওয়ার পরবর্তী পরিণতি আমরা জানি 71 সাল, এবং এরপরে প্রবাসী সরকার গঠন হওয়া। এখন আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে ভাষ্য, যে নির্বাচিত সরকার ছিল, তারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। ফলে এখন আবার নতুন ভাবে তারা এই 10 মাস নানা কিছুর মধ্যে দিয়ে গেছে। আমি অত ডিটেল বিশ্লেষণে এখনই যেতে পারছি না, কারণ পুরো কাঠামোটাকে আমার কাছে জানা নেই বলে। সেখানে শুধু এতটুকু বলি আপনাকে যে মিনিস্ট্রি অফ এক্সাইল এই টার্মটা ব্যবহার করা হয়, সেটি হচ্ছে নির্বাচিত সরকার। ফলে আওয়ামী লীগ খুব সম্ভবত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এবং যখন এই ধরনের সরকার হয়, পৃথিবীর বহু দেশে এটি কিন্তু আছে, সেখানে কিন্তু তারা নানা রকম কাজ করতে হবে। আমাদের পাশের দেশ মিয়ানমার, আপনি জানেন যে মিয়ানমারের কিন্তু এখন নির্বাচিত সরকার রয়েছেন, যারা আন্দোলন করছেন একটি নির্বাচিত সরকার কিন্তু তাদের রয়েছে, থাইল্যান্ড কেন্দ্রিক তারা কাজ করেন, অং সান সু চি সহ তার আরো যে 4 পার্টি আদায় যে তাদের আছে সেই আদায়ের পক্ষ থেকে। দাদাই আমার কথা তো আপনি জানেনই। ফলে এটি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে, বড় ধরনের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে একজন সংবাদকর্মী হিসেবে, যদি একটি নির্বাচিত সরকারের প্রস্তুতি নিয়ে সেটা যদি ডিক্লেয়ার করা হয় খুব শীঘ্রই। এইরকম কিছু আলাপ আলোচনা হয়েছে। এবার শেষে বলি, যেই কথাটি বলছিলাম যে আবারও বৈঠক হবে, এই নামগুলো আমি ঠিক আপনাকে বলতে পারবো না এই মুহূর্তে, বা আমার কাছে পুরোপুরি কনফার্ম না হয়ে। সেটি হচ্ছে একটি ছোট সাব কমিটি করে দেওয়া হয়েছে। সেই সাব কমিটি আপনার
তৃণমূল পর্যায়ে 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে স্পেশালি যে ইন্টারনাল লিডারশিপ এবং সংগঠনের কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। তবে এই 2 সপ্তাহ কি তাহলে বসে থাকবে? না, আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, সেই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে তারা গণ আন্দোলন, ইতিমধ্যেই গণ আন্দোলনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে। আপনি জানেন যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন মার্চ টু যমুনা এটি বহাল থাকবে। এই কর্মসূচিটি এখন দিনক্ষণটি হয়তো কবে প্রকাশ হবে সেটা এই বৈঠকে আদৌ আলোচনা হয়েছিল কিনা সেই কর্মসূচি নিয়ে এইটা আমার জানা হয়ে ওঠে নাই, কারণ আমি খুব অল্প সুযোগ পেয়েছিলাম। আমার যে সোর্স, এই সোর্স নানাভাবেই ধরেন যে দীর্ঘদিনের সম্পর্কের কারণে আমাকে অল্প কিছু তথ্য কথা বলেছেন, সেইটুকুই আপনাকে জানানো। আর নিশ্চয়ই অন্যরাও জানার চেষ্টা করবেন। প্রত্যেকেরই সারা আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে উদ্গ্রীব হয়ে আছেন যে বৈঠকের ফলাফল কি। আমি শুধু মোটা থেকে এতটুকু একটা কথা বলি যে নানা জায়গা থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে সারা দেশে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় প্রধান এই যে উনি যে গণসংযোগ করেছেন বিভিন্ন ভাবে, অডিও বার্তা বা নানা ভাবে, যে ওনার দেয়া তথ্য মতে 58টি সাংগঠনিক জেলা বা 54টি সাংগঠনিক জেলা বোধ হয় ইতিমধ্যে উনি সমাপ্ত করেছেন। ফলে আওয়ামী লীগের কিন্তু গণ আন্দোলন করার পটভূমিটি তার দলীয় নেতা কর্মীর মাধ্যমে সে কিন্তু তৈরি করে ফেলেছে। ফলে আওয়ামী লীগ যেই ধরনের আন্দোলনকে, আওয়ামী লীগকে তো আপনি মাঠে কাজ করতে গিয়ে দীর্ঘদিন বিরোধী দল হিসেবেই পেয়েছি, গত 15 বছর এর কথা যদি বাদ দেই। ফলে আওয়ামী লীগের আন্দোলনের নানা রকম কৌশল কম বেশি আপনার, মানে আমার চেয়ে অনেক বেশি আপনার ধারণা আছে, সেটা আমরা জানি। এবং আওয়ামী লীগ ইজ মোর ক্যাপাবল দেন গভর্নমেন্ট থেকে একটা অপোজিশন পার্টি হিসেবে। সো আমার মনে হচ্ছে সিমটমে যে হয়তো সহসাই আমরা আওয়ামী লীগের ডাকে বড় ধরনের গণ আন্দোলনের জায়গা টের পাচ্ছি। আর এমনিতে তো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের জন্য রেডি হয়ে আছে। বাট আওয়ামী লীগের লিডারশিপ থেকে সরাসরি যে অর্থে আমরা বলি যে আন্দোলনের ডাক, কোড অ্যান্ড কোড, তো সেই ধরনের ডাকের জায়গাটা কিন্তু হয় না। একটা কর্মসূচি দিয়ে দেওয়া আছে জেএনসিপির পক্ষ থেকে আপনার প্রোগ্রামের মাধ্যমে। এখন সামনের সময়গুলো দেখা যাক, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, সেইখানে কোন স্ট্র্যাটেজিতে আগাবে। আগে যখন প্রকাশ্য সংগঠনের এক ধরনের বিরোধী তৎপরতা ছিল, এখন প্রকাশ্য কার্যক্রম যেহেতু এই সরকার অনুযায়ী দখলদার সরকার নিষিদ্ধ করেছে, ফলে এটা একটা দেখার ব্যাপার যে আসলে কিভাবে আওয়ামী লীগ রিয়াক্ট করে গণ আন্দোলনের প্রশ্নে। আর অন্যান্য যে কাজগুলো সেগুলো তো ইন্টারনাল কাজ, নিশ্চয়ই তারা তাদের মতো করে সেগুলো করবে। আপনিও জানেন, আমিও জানি, আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিমধ্যে অনেকখানি সক্রিয় হয়েছেন, নানা ইস্যুতেই তারা সোচ্চার। আমরা সেটা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, মিছিল মিটিং তারা করছেন। তবে এই সরকারের বিপক্ষে আওয়ামী লীগ যে ৮-৭ বেঁধে নামছে, সেই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। এই আওয়াজটা প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে আরো স্পষ্ট। প্রধান উপদেষ্টা সবসময় বিএনপি সহ বিভিন্ন দল নির্বাচন দাবি করে আসছিল, রোডম্যাপ চায়, তারিখ চায়, নানা কিছু চায়। এই প্রথম প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ না, নামটা হচ্ছে পরাজিত শক্তি, নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। বৈঠকের ক্ষেত্রে তিনি বলেছেন, এবং সেখানে তিনি এই কথাও বলেছেন যে আপনার এই 4-5 দিনের মধ্যে তিনি একটি ডেট দিবেন এবং এটা রূপরেখা দিয়ে দিবেন। এটি হেফাজত নেতাদেরকে জানিয়েছেন। যেমন মোস্তফা জামান হায়দার এটা কিন্তু অন রেকর্ড ওখান থেকে বেরিয়ে এসে বলেছেন যে প্রধান উপদেষ্টা আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। জি, এটা হচ্ছে প্রথমে তো উনি হেফাজত ইসলামের সঙ্গে আগে বৈঠক করেন, পরে হচ্ছে এই নেতাদের সঙ্গে আবার ডাকেন, অর্থাৎ বিএনপি যে সমমনা 12 দল আছে সেই 12 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি একই কথা রিপিট করেন। হেফাজত প্রেস ব্রিফিং এর ডেটটা বলে নাই, মানে যার যে লাইন আর কি, সে নির্বাচনের কথা বলে নাই, মামুনুল হক নির্বাচনের কথা বলে নাই, কিন্তু নির্বাচনের কথা মোফাজ্জল হায়দার এসে বলে দিয়েছেন, মোস্তফা জামাল হায়দার এসে বলে দিয়েছেন। এর বাইরেও আগে থেকেই শোনা যাচ্ছিল যে এই জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে সম্ভবত তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই ভাষণের মোটামুটি একটা রূপরেখা তিনি ডিক্লেয়ার করবেন। এখন ধরেন যে আমার পায়ের নিচে যদি মাটি না থাকে, আমি যদি টলটলায়মান থাকি,
এখন আমার নিচের মাটি সরে গিয়ে যদি সেখানে প্রবল স্রোতের পানি থাকে, আমি সেই পানির মধ্যে মই দাঁড় করিয়ে দিয়ে তো উপরে উঠতে পারবো না। তো উনি সময় হারিয়ে ফেলেছেন। যদি এখন নির্বাচনের ডেটও ঘোষণা করেন, আমার অন্তত পক্ষে বাংলাদেশের যে পালস দেখতে পাচ্ছি, রাতারাতি বাংলাদেশের মানুষ নির্বাচনে চলে যাবে আমার তা মনে হচ্ছে না। কারণ ইউনূস সাহেবের সরকার টোটালি গ্রহণযোগ্যতা হারিয়েছে তার অধীনে কোনো নির্বাচন করার ব্যাপারে। আর গোপালগঞ্জ ইস্যুর কারণে যেহেতু নির্বাচন কমিশনারের সন্তান ওই যশোরের সেনা অফিসার, ইতিমধ্যে হ্যাঁ সম্ভবত জিওসি অথবা ব্রিগেড কমান্ডার, আমি ভুলে গেছি। ফলে ওনার যে ভূমিকা ছিল গোপালগঞ্জে, সেই ভূমিকার থেকে প্রধান নির্বাচন কমিশনার নিজেও এখন কিন্তু আর শেষ থাকলেন না, দল নিরপেক্ষ থাকলেন না। ফলে যে জায়গাটা হচ্ছে যে এরা যদি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে, ধরেন যে আমি ধরে নিচ্ছি যে মাইনাস আওয়ামী লীগই তারা নির্বাচনের উদ্যোগ নিল, সেই নির্বাচনটাও তারা করতে পারবে না। কারণ এখন যে এক্সিস্টেন্স যারা আছেন, মাইনাস আওয়ামী লীগ যারা আছেন, তারাই এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করে না। ইতিমধ্যে সিপিবি ব্যাপারে মুখ খুলেছে, ইতিমধ্যে বাসদ ব্যাপারে মুখ খুলেছে। আমাদের গণমাধ্যমগুলি তো এই সমস্ত দলগুলিকে করে না। ইতিমধ্যে বেশ কয়েকবার ওয়াকআউটও করা হয়েছে, তারা ওয়াকআউটও করেছে তাদের এই সমস্ত স্পষ্ট অবস্থান দিয়ে। এবং আমি যতদূর জানি কমিউনিস্ট পার্টি প্রথমে, তারপরে বাসদ ওয়াকআউট করেছে প্রধান উপদেষ্টাকে স্ট্রেট তার মুখের উপর বলে যে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন, এবং উল্লেখ করে 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 বলেছে যে আপনি এনসিপি কে প্রোটোকল দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, বিএনপি কে দিচ্ছেন, জামাতকে দিচ্ছেন, তা তো দিচ্ছেন না, আপনি কেন তাকে প্রোটোকল দিচ্ছেন? কারণ আপনার দল, এটা আপনি মুখ ফুটে বলে ফেলেন আপনার দল, এই তো হয়ে যায়। এইভাবে বলা হয়েছে নাকি? এখন ধরেন রিয়েলিটিটা যেটা দাঁড়িয়েছে, আমি শুধু এতটুকু বলি যে সামনের রাজনীতির মাঠ আমি অন্তত পক্ষে উত্তপ্ত দেখতে পাচ্ছি, সেটা সব দিক থেকেই। শুধুমাত্র আওয়ামী লীগ এসে গণ আন্দোলনের ডাক দিয়ে গণ আন্দোলন করে ফেলছে তা নয়, কিন্তু আমার কিন্তু বিএনপিরও যে লক্ষণ, স্পেশালি গত 48 ঘন্টায় আপনি দেখবেন বিএনপির মহাসচিবের ভাষ্য, এই 48 ঘন্টা আগেও ডিফারেন্ট ভাষ্য ছিল, গত 48 ঘন্টায় বিএনপির ভাষ্য দেখেন। উনি তো একদম স্ট্রেট সরাসরি গতকালকে বলছেন একজন ব্যবসায়ী রেফারেন্স দিয়ে যে আগে 1 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগতো, এখন 5 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। উনি কিন্তু এই সরকারকে সরাসরি দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে ফেলেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতির মাঠে সামনে এই সময়টা নানা কারণেই টালমাটাল সময় যাবে। একদিকে যেমনি এনসিপির ডিক্লেয়ার কর্মসূচি আছে 3রা আগস্ট, তারা বলেছে তারা জুলাই ঘোষণা দেবে। অন্যদিকে 31শে জুলাইয়ের মধ্যে ঐক্যমত কমিশন বলছে জুলাই সনদ দেবে। যদিও গতকালকে দেখলাম বদিউল আলম মজুমদার আবার একটু ডিফারেন্ট কথা বলেছেন, সম্ভবত বিডি নিউজ বা প্রথম আলোর সঙ্গে। তিনি বলেছেন যে হয়তো জুলাই সনদটা 31-এর মধ্যে হয়ে যাবে, অগাস্টে সিগনেচার হবে, অগাস্টের 1 উইকে, তারপর হয়তো ডিক্লেয়ার হবে। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন ভাই? আমি শুনতে পাচ্ছি। এবং বিএনপি মহাসচিব নতুন করে যে কথা বলেছেন, দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটেছে দেশে। আমি তো আপনাকে বললামই এই কারণে আপনার সঙ্গে পরে একটা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।